যারা বলেছিলেন যে রত্না দেবনাথ বিধায়ক হয়ে কি করবেন, তিনি তো শুধু অভয়ার বিচারের কথা বলেন, তিনি কি পানিহাটির মতো এত বড় একটা অ্যাসেম্বলি দেখতে পারবেন? বিশ্বাস করুন, আজকে সকাল 8:30টায় বেঙ্গল ভয়েস তার বাড়ির সামনে, যেখানে জনতার দরবার করেন, ছবিটা একটু দেখাবো, যেখানে জনতার দরবারে বসেন রত্না দেবনাথ বিধায়ক হিসেবে, সেখানে এসে আমরা দেখলাম যে তিনি আসলে ঠিক কী করছেন। হ্যাঁ, অভাবনীয় ভাবনা। একবারে 1:1 কথা বলছেন পানিহাটিবাসী এই অ্যাসেম্বলিবাসীর সঙ্গে। রত্না দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন। কাকিমা বলেই ডাকছি, কারণ ভোটের আগে এসেছিলাম, তখনও আপনি বলেছিলেন যে যদি জিতি কি করব সেটা মানুষ দেখতে পাবে। অনেকেই নিন্দা করেছিলেন, বিশেষ করে যারা তৃণমূল করেন, যে উনি কী করবেন, উনি তো শুধু মেয়ের বিচারের জন্য কথা বলেন। আজকে আমরা দেখলাম বেঙ্গল ভয়েস থেকে কি করলেন আপনি, এই ভাবনাটা কিভাবে? এটা মেয়ের থেকেই শেখা। এই যে পানিহাটিবাসী প্রায় 20 বছরেরও বেশি, অন্য অন্য জায়গাগুলো দেখবেন আর পানিহাটি দেখবেন পুরো অব্যবস্থা। সেটা একমাত্র কারণ ছিল নির্মল ঘোষ এবং তার আশেপাশে যত লোক রয়েছে। মিউনিসিপ্যালিটিতে আমি আগেও গেছি, যেহেতু আমাদের একটা স্কুলের ইউনিফর্মের বিজনেস আছে, সেটার জন্য আমি মিউনিসিপ্যালিটিতে গেছি এবং দেখেছি যে মিউনিসিপ্যালিটি কোনো কাজ করে না। তো সেই জায়গা থেকে আমি পানিহাটির সমস্ত জনতাকে পাশে নিয়ে পানিহাটির উন্নয়ন, পানিহাটির সবথেকে ঐতিহ্যবাহী যেটা পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব, চিড়ের মেলা বলে সবাই চেনে, সেখানে আজকে চিড়ের মেলা হচ্ছে। সেখানে আমারও নিমন্ত্রণ রয়েছে, হয়তো যেতে পারবো না, কিন্তু এই যে জনতার দরবার, সমস্ত জনতার মুখ থেকে তাদের সমস্যা শুনি এবং প্রবলেমটা সলভ করার চেষ্টাটা করি। কি অভিযোগ পাচ্ছেন? নির্মল ঘোষ লাস্ট এতগুলো টার্মে রাস্তা নেই, রাস্তা পরিষেবা ভালো নেই। আমাদের একটা মাত্র ঘোলা হসপিটাল, পানিহাটি হসপিটাল, সেটারও অসম্ভব, মানে ডাক্তারই নেই। যারা পিজিটি ডিআরপি করে বা কয়েকজন ডাক্তার, 2-3 জন। আমি 3-4 বার ভিজিট করেছি হসপিটালটা, সেখানে দেখেছি পেশেন্টরা আমাকে দেখে, দিদি আমাদের ডাক্তার নেই, দিদি ডাক্তার নেই, এরকম চিৎকার। এটাও আমি ঠিক করব। তাছাড়াও ড্রেনেজ ব্যবস্থা যে ভালো নেই, এখন বর্ষাকাল এসে গেছে, মানুষের ঘরে জল জমে গেছে, রাস্তা তো দূরের কথা। তো ওই এখন মোটামুটি ড্রেনটা, নিষ্কাশি ব্যবস্থা ভালো করে, যেখানে যেখানে লক রয়েছে ড্রেনটা সেই জায়গাগুলো ছাড়িয়ে এবং পাম্পিং ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিষেবা যতটা ঠিক করা যায় ততটা করা হচ্ছে। ইওকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, ডিএম ম্যাডাম নিজে এসে ইওকে চেঞ্জ করিয়ে দিয়েছেন। তো পানিহাটি সোদপুর মানেই হচ্ছে জলের সমস্যা, মানে বর্ষা, সবে বর্ষা ঢুকছে, তো আগাম কি ভেবে রেখেছে? আগাম আরও পাম্প বসাতে হবে, এইটা জল সেচের মাধ্যমে। যেহেতু এমন এমন জায়গা রয়েছে সেখানে ড্রেনটা হারিয়েই গেছে, সেই সব জায়গাগুলো তো এখনই ঠিক করা সম্ভব নয়, সেইগুলো পাম্পিং ব্যবস্থার মাধ্যমে ঠিক করতে হবে। এই 15 বছর 20 বছর ধরে নির্মল ঘোষ করলেনটা কি? ওনার বাড়িটায় যদি আমি বলবো, ওখানে যদি সার্চ করা হয় তাহলেই হয়তো সব বেরোবে। ওনার ছেলেও একজন কাউন্সিলর, তো তার ফ্যামিলিতে তার শিক্ষা দপ্তরে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বৌমার বিরুদ্ধে। তারা সবাই দুর্নীতিগ্রস্ত, ওই ফ্যামিলিটাই পুরো। আমি ওই জন্যই যখন ইলেকশানে এসে তখন আমি বলেছি পানিহাটি কি নির্মল ঘোষের থ্রেড কালচার মুক্ত করব আমার পানিহাটিকে। সেটা তো একদিনে সম্ভব নয়, সেই কাজটাই এগোচ্ছে আস্তে আস্তে। ভোটের আগে যে নিউজটা আমরা করেছিলাম, আপনার যে ইন্টারভিউটা আমরা করেছিলাম, তাতে প্রায় লক্ষ লোক দেখেছিল, প্রচুর মানুষ আশীর্বাদ করেছিল, বেশিরভাগ, কিছু মানুষ নিন্দাও করেছিল, তাদেরকে কিভাবে জবাব দিচ্ছেন? আমাকে যারা নিন্দা করে তাদের আমি এটা তো চৈতন্য মহাপ্রভুর এলাকা, আজকে চৈতন্য মহাপ্রভুর ওখানে মেলা হচ্ছে, হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে, তো সেইটার রেশ ধরেই আমি বলবো ওদেরও চৈতন্য হোক। আমাকে যারা নিন্দা করছে তাদের আমি কিছুই বলবো না, শুধু বলবো ওদের চৈতন্য হোক। বিধানসভায় দাঁড়িয়ে একজন বিধায়ক কাঁদছেন, তাও বিচারের আশায়, বিচারের দাবিতে। এ ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরল। এই ছবির কি জবাব পাবেন? অবশ্যই। চিঠিটা এখন নিয়ে গেছে, আমি কালকে ছুটির দিন ছিল, তাও
স্বাস্থ্য দপ্তরে গিয়ে ওনাকে পেয়েছিলাম ভাগ্যবশত। ওনার কাছে আমি চিঠি করে এসেছি। যদি ওনাকে ওখানে না পেতাম হয়তো ওনার বাড়িতেও চলে যেতাম, এবং আমি প্রত্যেকটা দপ্তরে আবার আমার অভিযোগ জানাবো যে দ্রুততার সঙ্গে যেন এই ব্যবস্থাটা নিষ্পত্তি করা হয়। শুধু আমার মেয়ের বিচার না, স্বাস্থ্য দপ্তরের যে ঘুণধরা ব্যবস্থাটা, সেই 2024 9 আগস্ট আমার মেয়ের মৃত্যুর পরে বেরিয়ে এসেছিল। সেই দুর্নীতিগ্রস্ত লোক যদি স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে থাকে, তাহলে কি দুর্নীতি সম্ভব? ছাড়ানো সম্ভব না। তাই সেই দুর্নীতিগ্রস্ত লোকদের আগে সরাতে হবে, যারা দুর্নীতি, যেমন নারায়ণ স্বরূপ নিগম, তিনি আরজিকর হসপিটালে এরকম একটা ইনসিডেন্ট ঘটার পরেও, যেখানে কোনো প্রত্যক্ষদর্শী আই উইকনেস নেই বলছেন, সেইখানে তাহলে উনি ভেঙে দিলেন পুরো পিজিটি রুমটা এবং তার পাশের বাথরুমটা, যেটা বেসিনটা, সমস্তটাই ভেঙে দিলেন। ওখানেই আমার মেয়েকে হয়তো খুন করা হয়েছে, তাই তথ্য প্রমাণ লোপাটের জন্য ওই জায়গাটাই ভাঙা হয়েছে এবং ভেঙে রাতারাতি সেটা মেরামতিও করা হয়েছে। কিন্তু 14 তারিখ রাত দখলের সময় যে এমার্জেন্সি বিল্ডিংটা ভাঙা হয়েছে, সেটা কিন্তু এখনও মেরামতি হয়নি। তাহলে ওই জায়গাটা মেরামতি হলো কেন? আর উনি স্বাস্থ্য সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম, তিনি ওখানটা ভেঙে ঠিক যে একটা সাইন করলেন, সেখানে আমার মেয়ের ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করলো। তার মানে ওদের জোর করে করা হয়েছিল না এমনিই করেছিল? ওরা কি জানতো না যে আমার কলিগ এখানে এইভাবে খুন হয়েছে, সেখানে এই জায়গাটা ভেঙে টেঙে দিলে এভিডেন্স নষ্ট হতে পারে? সিবিএসই আমার মেয়ের ডিপার্টমেন্টে যিনি সুমিত্রা তফাদার, যার আন্ডারে আমার মেয়ে পিজিটি শিপ করছিল, আর তার এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, এবং ওই ডিপার্টমেন্টের সবাই যারা রাত্রে ডিনার করেছিল আমার মেয়ের সঙ্গে, তাদের যদি সাসপেন্ড না করা হয়, তারা কি সত্যি কথা বলে 2 বছর পরে? বলবে না তারা সত্যি কথা। তাদের শিখিয়ে দেওয়া হয়েছিল লালবাজার পুলিশের ডেকে নিয়ে, যে তোমাদের তো ক্যারিয়ার আছে, তোমরা বলবে যে কিছু আমরা দেখিনি, আমরা সবাই ঘুমিয়েছিলাম। কিন্তু একটা হসপিটালে শুধু একজন, তখনকার মতো আমার মেয়ে ওখানে মানে হেড ছিল, রাত্রে তো হেড টিচাররা থাকেন না, পিজিটিরাই। আমার মেয়ে ওখানে সেকেন্ড ইয়ার পিজিটি ছিল, বাদবাকি ছিল ফার্স্ট ইয়ার পিজিটি, কেউ ছিল ইন্টার্ন, কেউ ছিল হাউস স্টাফ। তো ও যদি শুধু খাবে আর ঘুমাবে, তাহলে ওকে ডিউটিটাই দেওয়া হলো কেন? ডিউটিটা সেদিন ওর ছিলই না, ডিউটি ছিল আদিত্যনাথ বলে ওর কো পিজিটি, সে ওকে বুঝিয়েছিল আজকে ডিউটিটা তুই করে দে, এই মাসে তোর আর নাইট ডিউটি পড়বে না। মানে পুরোটাই প্রি প্ল্যান। পুরোটাই প্রি প্ল্যান্ড। আমার মেয়ে 2 মাস খুব ভয়ে ছিল, তুমি ঘুমাও মা, আমি আরও পড়তে হবে আমাকে অনেক। এই যে আমি শুধু ওকে দেখতাম খুব চিন্তায় রয়েছে, আমি ওর বাবাকেও বলতাম ওর কিছু হয়েছে, ও বলছে না। আমি জিজ্ঞেস করতাম কতবার, কি হয়েছে বল না মা, বল। কিচ্ছু কখনো বলেনি। মানসিক কোনো একটা চাপ, কোনো একটা ছিল, সেইটা তো হসপিটালের মধ্যেই রয়েছে। পুলিশ বা সিবিআই কেউ সেই তদন্ততে কেন ঢুকতে চাইছে না? আচ্ছা, এই যাদের সাথে খাওয়া দাওয়া করেছিল রাত্রে, মিডিয়াতে আমরা অনেক খবর করেছিলাম, তো তাদেরকে কেন আওতায় আনা হলো না? মানে তাদেরকে সব জায়গায় যেরকমভাবে কেস সলভ করা হয়, আমার মেয়ের ক্ষেত্রে সেটা কখনো হয়নি। সেটা পুলিশ বলুন, সেটা সিবিআই বলুন, কেউ করেনি সেই জায়গাটা। আমরা বারবার বলছি যে হসপিটালেই দুর্নীতির মাথা যারা, তারা জড়িয়ে রয়েছে, স্বাস্থ্য দপ্তরে জড়িয়ে রয়েছে। সিবিআই সেদিন যে রিপোর্টটা দিয়েছে প্রায় 1.5 মাস পরে, সেই রিপোর্টটা যারা বিচারপতি তারা বলছেন এই রিপোর্টে কিচ্ছু নেই, ভোগাস, পুরো কিচ্ছু নেই। তাহলে সিবিআই এর হাত কে কি আমি জানি না এখন সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে, কেন বেঁধে রাখা হবে সিবিআই এর হাত? এখন তো আমাদের আগে বলতাম আমরা মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকতেন, তো এখন তাহলে কে বেঁধে রেখেছে সেটা তো আমার অজানা। তাই আমি আবার সমস্ত দপ্তরে চিঠি দেব। কালকে ছুটির দিনেও আমি স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এসেছি, আমাদের মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দেব, আমার কেন্দ্রীয় যিনি আছেন আমার মোদিজি, তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, তার কাছেও আমি চিঠি দেব, এবং আমাদের যিনি গৃহমন্ত্রী আছেন অমিত শাহজি, তাকেও আমি চিঠি দেব এই কেসটা দ্রুত সলভ করার জন্য।
আর কতদিন, প্রায় 2 মাস হতে গেল, 9ই আগস্ট আবার একটা এসে যাবে। আচ্ছা, অনেক নতুন নতুন নামও কিন্তু আস্তে আস্তে উঠে আসছে, কি মনে ওগুলো আগেই ছিল, ওগুলো নতুন নয়, তবে তদন্ত চলছিল। তো এখন দেখছি আমরা তদন্ত কি চলছে, সিবিআই কি তদন্ত করছে। সিবিআই সেদিন কোর্টরুম থেকে বেরোবার পরে আমাদের সঙ্গে আর ফোন কলে কথা বলছে না, ফোন করলে ধরছে না। তাহলে সিবিআই কি তদন্ত করছে? এরপরেও আমি বলবো, একটা কোথাও দেখেননি হয়তো, এটা কেউ দেখেননি পৃথিবীর, সেদিন আমাদের সঙ্গে যে অত্যাচার হয়েছিল, আমাদের দ্রুততার সঙ্গে ডেকে আমাদের বসিয়ে রাখা হলো আলাদা আলাদা করে, আর ওই ঘরে সেমিনার রুমটার মধ্যে ঠিক ঠিক করছিল ভিড়। তারপরে ডিসি সেন্ট্রাল সেখানে মিথ্যে কথা সব বলে, এই এক্সপার্ট ওই এক্সপার্ট ওগুলো বলেছিলেন। ওখানে যারা ছিল সবাই অভিযুক্ত, দেবাশিস সোম, তারপর ওই সুদীপ্ত রায়, সবাই ছিল, আশিস পাণ্ডে, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, আর একজন এখনও জেলে রয়েছে আশিস পাণ্ডে, সবাই ছিল ওখানে। কি করছিল? মৌত্রিষা গড়ুই, তারপর ভ্যানিলা, সবাই ছিল ওখানে। আমি চেস ডিপার্টমেন্টের কাউকে আর আমি ডাক্তার বলি না, কারণ যারা এরকম একটা ক্রাইম করতে পারে তারা মানুষ হওয়ার যোগ্য নয়, ডাক্তার হবে কি করে তারা? তো সেই জায়গাটা আমরা বারবার বলছি, এই জায়গাটা তদন্ত করতে হবে, তদন্তের আওতায় আনতে হবে। স্বাস্থ্যমন্ত্রী নারায়ণ স্বরূপ নিগমকে তদন্তের আওতায় আনতে হবে, বিনীত গোয়েলকে, যিনি সাসপেন্ড হয়েছেন কিন্তু তদন্তে সিবিআই ডাকা সত্ত্বেও তিনি আসছেন না। শুভেন্দু অধিকারী সেদিনকে ফাইল খোলার কথা বললেন, যেটা শুনেই আপনি বিধানসভায় বসে কাঁদছিলেন, আমরা লাইভ দেখাচ্ছিলাম, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছে। তো এই বিজেপি ক্ষমতায় আসার পর, আপনি বিধায়ক হওয়ার পর, আর ঠিক তার আগে পর্যন্ত এই পিরিয়ডটাতে আসলে কি কাজটা হলো? মানে আপনি বিধায়ক হওয়ার পর কি কিছু হলো? না, তারপরেও কিছু সিবিআই এর সেদিন কোর্টে যে জমা দিয়েছে, আমাদের লয়ারের কিছুই বলতে হয়নি, বিচারপতিরাই বলে দিয়েছেন এই ঠিক ভোগাস, কিচ্ছু কাজ করেনি। সিবিআইকে ভৎসনা করেছেন প্রচণ্ড। তারপরেও আরেকটা কথা বলি, যখন রাত্রে পোস্টমর্টম হলো, আমার মেয়ে চালান ছাড়া পোস্টমর্টম হলো, যারা পোস্টমর্টম করলেন একাধিক গলদ রয়েছে। যেমন আমার মেয়ের দেহে ইনকোয়েস্ট রিপোর্টে 28টা ইনজুরি রয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে একটা ক্ষতস্থানের উল্লেখ নেই। এত গাফিলতি থাকা সত্ত্বেও কেন করছেন না সিবিআই? তারপরেও যখন আমরা মেয়ের ডেট মানে পিএম হয়ে গেল, তারপরে আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরা গ্রিন করিডোর করে আমার মেয়ের দেহ এখানে বেওয়ারিশ লাশের মতো এনে ফেলে রেখেছিল। আর আমরা ছিলাম টালা থানায়, 2 ঘন্টা বসেছিলাম, কিন্তু সেখানে আমরা মেয়ের সেকেন্ড পোস্টমর্টম করাতে চাই এই অভিযোগটা জানাতে পারিনি, আমাদের গাড়িতে লক করে বসিয়ে রাখা হয়েছিল। বিধায়ক হওয়ার পর মনে হচ্ছে যে অনেকটা শক্ত জমি পেয়েছেন। অবশ্যই, তবে সবাই যে সব জায়গায় দুর্নীতি ঘটবে এরকম দুর্নীতি যে মেডিকেল কলেজে আর তার বাবা মা এরকম না, সম্ভব না। তাই দুর্নীতিটাকে আগে দূর করতে হবে। সেই দুর্নীতি দূর করার জন্য যারা দুর্নীতিগ্রস্ত তাদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিলাম, এটা না, তাদের পুরো সাসপেন্ড করতে হবে এবং তাদের জেলে রাখতে হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই কি বলেছেন আপাতত এই কেসে? বলেছেন বিচার হবে। মোদিজির সঙ্গে কথা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, বলেছেন বিচার হবে। বিচার তো হবেই, বিচার হতেই হবে। এই বিচারের দিকে এটা কেন কোনো অত্যাচারী মেয়েদের বিচার মা বাবার সামনে এগিয়ে আসলে আমি তাদের সাথে থাকবো অবশ্যই। এই যে তামান্নার মা, উনি তো সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে আমাকেও অনেক কথা বলেছিলেন, কিন্তু উনি যখন আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি তো ওনার সাহায্য করেছি। কামদুনি তামান্নার মা এই কেস, কাল তামান্নার মাও এসেছিলেন, সেদিন আমার সঙ্গে দেখা করেছেন। আমিও চাই ওনারও মেয়ের বিচার হোক, সবার বিচার হোক, আর কোনো দুর্নীতি যেন অন্তত পশ্চিমবাংলায় না থাকে। আমরা যে পদ্মফুল ফুটেছে এবার, আমাদের সবাই মানে আমাদের সাহায্য করেছেন, আমাদের ভালোবেসেছেন, কেননা ওই অত্যাচারী শাসকের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য।
সেই পরিত্রাণ যেন আমরা মানুষকে দিতে পারি এবং আমাদের এই পদ্ম ফুলটাকে যেন সুরক্ষিত রাখতে পারি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সব মিলিয়ে কার্যত একজন শুধু বিধায়ক তো না, তিনি একজন মাও। সেই আবেগটাও তো তার বুকের মধ্যে আছে, এটাও আমাদেরকে বুঝতে হবে। আমরাও চাইবো অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হিসেবে, অবশ্যই একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে শুধু এক অভয়া নয়, প্রত্যেকটা অভয়ার যেন বিচার হয়, আর বিচারটা এমনভাবে হয় যেন প্রত্যেক অভয়ার কেসের যারা রয়েছেন এবং যারা এরকমটা ভাবছেন আগামী দিনে এরকম কিছু অপরাধ সংগঠিত করবেন, তাদের বুকও যেন কেঁপে ওঠে। বেঙ্গল ভয়েস থেকে স্মৃতি, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকুন।